হ্যালো গাইজ আজকে আমরা এনসিইআরটি বোর্ডের ক্লাস 11 এর চ্যাপ্টার 5 দি এইলিং প্ল্যানেট সেটার ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করব। লেটস গেট স্টার্টেড। দি ফলোইং আর্টিকেল ওয়াজ রিট বাই নানি পালকিওয়ালা and published in the Indian Express on 24th November 1994. The issue that he raised regarding the declining health of the earth continue to have relevance. আর্টিকেল মানে নিবন্ধ। যে নিবন্ধটা আমরা এখন পড়তে চলেছি সেটা দি ইন্ডিয়ান এক্সপ্রেস এই নিউজ পেপারে পাবলিশ করা হয়েছিল বা প্রকাশিত হয়েছিল 24th নভেম্বর 1994-এ। এবং এই নিবন্ধটা কে লিখেছিলেন? নানি পালকিওয়ালা লিখেছিলেন। এবং এই নিবন্ধটার বিষয়বস্তু হচ্ছে দি এইলিং প্ল্যানেট। এইলিং প্ল্যানেট মানে এই যে আমাদের যে আর্থ পৃথিবী, সেই পৃথিবীর হেলথ বা স্বাস্থ্যের ডিক্লাইন হচ্ছে বা ক্ষয় হচ্ছে। এবং এই পৃথিবীর স্বাস্থ্যের ক্ষয় হওয়ার ফলে কী কী সমস্যা ভবিষ্যতে তৈরি হতে পারে বা এখন তৈরি হচ্ছে সেটারই একটা উপস্থাপনা উনি করেছেন। কোথায়? এই আর্টিকেলটা। এবং রেলেভেন্স কথাটা লেখা আছে। রেলেভেন্স মানে এই আর্টিকেলটা যদিও অনেক দিন আগে লেখা হয়েছিল কিন্তু তার প্রাসঙ্গিকতা এখনও থেকে গেছে। না, আমরা প্রধান নিবন্ধটাতে এবারে চলে যাব। One cannot recall any movement in world history which has gripped the imagination of the entire human race so completely and so rapidly as the Green Movement, which started 25 years ago. In 1972, the world's first nationwide Green Party was founded in New Zealand. Since then, the movement has not looked back. একটা মুভমেন্ট বা আন্দোলনের কথা আমরা এখানে পেলাম। সেই আন্দোলনটার নাম কি? গ্রিন মুভমেন্ট। এবং যখন এই গ্রিন মুভমেন্ট প্রথম আসে তখন এই সমগ্র হিউম্যান রেস মানে সমগ্র মনুষ্য জাতি এই মুভমেন্টটার দিকে আকর্ষিত হয়ে পড়ে। গ্রিপড দ্য ইমাজিনেশন অফ দ্য এন্টায়ার হিউম্যান রেস মানে সমগ্র মানব জাতির ইমাজিনেশন মানে কল্পনাকে সম্পূর্ণভাবে এ কী করে? গ্রিপ মানে আঁকড়ে ধরে। বা দিস গ্রিন মুভমেন্ট এটা সক্ষম হয়েছিল, এই আন্দোলনটা সক্ষম হয়েছিল সমগ্র মানব জাতির অ্যাটেনশন পেতে। এবং সেটা খুব সো র্যাপিডলি এবং সে এই গ্রিন মুভমেন্টটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এটা শুরু হয়েছিল কখন? মানে যখন থেকে লেখা হয়েছে তার 25 বছর আগে। কোন সালে? 1972 সালে। এবং এই 1972 সালে পৃথিবীর প্রথম নেশন ওয়াইড মানে দেশব্যাপী গ্রিন পার্টি স্থাপিত করা হয় এবং সেটা কোথায় হয়? নিউজিল্যান্ডে। আর তারপর থেকে প্রথম যখন পুরো নিউজিল্যান্ডে একটা গ্রিন পার্টি স্থাপনা করা হয় তারপর থেকে আর এই আন্দোলনকে মানে গ্রিন মুভমেন্টকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। উই হ্যাভ শিফটেড ওয়ান হোপস irrevocably from the mechanistic view to a holistic and ecological view of the world. না, এই যে গ্রিন মুভমেন্ট, এই গ্রিন মুভমেন্টটা শুরু হওয়ার পরে আমাদের মধ্যে একটা চেতনার সঞ্চার হচ্ছে। উই হ্যাভ শিফটেড মানে আমাদের যে মানসিকতা সেটার পরিবর্তন হয়েছে। ওয়ান হোপস মানে এটা আশা করা যায়। ইররিভোকেবলি মানে অপরিবর্তনীয়ভাবে মানে পার্মানেন্টলি। ফ্রম দি মেকানিস্টিক ভিউ টু আ হোলিস্টিক অ্যান্ড ইকোলজিক্যাল ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে এর আগে এই মুভমেন্টের আগে পৃথিবীর প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা ছিল একটা যান্ত্রিক দৃষ্টিভঙ্গি, মেকানিস্টিক ভিউ। এবং সেই ভিউটা সেই উপলব্ধিটা এখন পাল্টেছে। এখন আমরা পৃথিবীটাকে দেখছি কীভাবে? টু আ হোলিস্টিক সামগ্রিকভাবে এবং পরিবেশগতভাবে বোঝার চেষ্টা করছি। সেটা কি আমরা আরও পরে ডিসকাস করব। ইট ইজ এ শিফট ইন হিউম্যান পারসেপশন। এবং এই যে একটা শিফট এসছে, পরিবর্তন এসছে মানুষের উপলব্ধিতে বা মানুষের দৃষ্টিভঙ্গিতে, সেটা বলা যেতে পারে অ্যাজ রেভলিউশনারি মানে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন। As that introduced by Copernicus, who taught mankind in the 16th century that the earth and the other planets revolved around the sun. এবং যিনি লিখেছেন আর্টিকেলটা উনি বলছেন যে এই যে একটা চেতনার একটা পরিবর্তন বা উপলব্ধির একটা পরিবর্তন বা দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন সেটা এতটাই বৈপ্লবিক যে 16th সেঞ্চুরিতে কোপারনিকাস যখন মানুষকে শিখিয়েছিল বা মনুষ্য জাতিকে শিখিয়েছিল যে আর্থ এবং আর্থের মতো অন্যান্য যে প্ল্যানেটগুলো আছে তারা সবাই সূর্যের চারিদিকে ঘুরছে, সেই রকমই একটি বৈপ্লবিক চেতনা এই গ্রিন মুভমেন্ট আমাদেরকে দিয়েছে। কি চেতনা সেটা? সেই চেতনাটা হচ্ছে পৃথিবীকে মেকানিক্যালি মানে যান্ত্রিকভাবে না দেখে পৃথিবীকে একটা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা। কীরকম দৃষ্টিভঙ্গি? দের ইজ এ গ্রোয়িং ওয়ার্ল্ড ওয়াইড কনসিয়াসনেস মানে একটা ক্রমবর্ধমান এবং বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী
কনসিয়াসনেস মানে একটা চেতনা। তাহলে একটা ক্রমবর্ধমান বিশ্বব্যাপী একটা চেতনা, সেটা খুব পপুলার হচ্ছে কি, দ্যাট দ্য আর্থ ইটসেলফ ইজ এ লিভিং অর্গানিজম। এখন এরকম ভাবা হচ্ছে যে আর্থ যেখানে আমরা থাকি সেটা নিজেও আসলে জীবন্ত, এই আর্থের প্রাণ আছে। ইট ইজ নট সামথিং উইচ ইজ আ মেশিন, অ্যান এনর্মাস বিইং, বিশাল বড় একটা জিনিস বলা যেতে পারে বা জীব বলা যেতে পারে, বা এমন একটা জিনিস যেটার মধ্যে প্রাণ আছে, উইচ উই আর পার্টস। এবং এই যে বিশাল বড় অর্গানিজম, সেই অর্গানিজমের মধ্যে আমরা থাকি, বা সেই অর্গানিজমেরই একটা অংশ হচ্ছে আমরা। ইট হ্যাজ ইটস ওন মেটাবলিক নিডস, এবং এই পৃথিবীটার নিজের মেটাবলিক নিডস মানে আমরা সোজা কথা বলতে পারি এই পৃথিবীরও খিদে পায়। অ্যান্ড ভাইটাল প্রসেসেস, ভাইটাল প্রসেসেস মানে এরও হৃদস্পন্দন আছে, এরও পালস আছে, পৃথিবীকেও নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয়, এগুলোকে বলা হয় ভাইটাল প্রসেসেস, যেগুলো ছাড়া কোনো লিভিং অর্গানিজমই বাঁচতে পারে না। বলছে পৃথিবীরও এই জিনিসগুলো আছে, which needs to be respected and preserved, এবং যেহেতু এই জিনিসগুলো আছে সেগুলোকে রেসপেক্ট মানে সম্মান করা উচিত এবং সংরক্ষণ করা উচিত। তার মানে পৃথিবী যদি একটা লিভিং অর্গানিজম হয়, তাহলে এটাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করার প্রয়োজন সেইগুলো করার কথা আমাদেরকে ভাবতে হবে। The earth vital signs reveal a patient in declining health. We have begun to realize our ethical obligations to be good stewards of the planet and responsible trustees of the legacy to future generations. Now, Earth-এর যদি vital signs মানে তিনটে জিনিস মানুষের ক্ষেত্রে হয়, একটা হচ্ছে হার্টবিট, পালস, আর হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের হার। তাহলে এই আর্থটাকে যদি এক জীবন্ত ধরা হয়, তাহলে এর যদি ভাইটাল সাইন্সগুলো আমরা চেক করি, মানে এই তিনটে জিনিসকে, তাহলে দেখা যাবে সে অলরেডি অসুস্থ, সেজন্য ওকে পেশেন্ট বলা হচ্ছে, এবং তার হেলথ, তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। সেটা কি দেখে পাওয়া যাবে? আর্থের ভাইটাল সাইন্স চেক করলেই বোঝা যাবে। উই হ্যাভ বিগান টু রিয়েলাইজ আওয়ার এথিক্যাল অ্যাপ্লিকেশনস, এবং ভালো খবর হচ্ছে আমরা আমাদের এথিক্যাল মানে নৈতিক অব্লিগেশনস মানে কর্তব্য, আমাদের যে নৈতিক কর্তব্য, কারণ আমরা এই পৃথিবীতেই আছি, পৃথিবী আমাদেরকে আশ্রয় দিয়েছে, তাহলে আমাদের নৈতিক কর্তব্য হচ্ছে এই পৃথিবীর দেখাশোনা করা, এবং সেটা আমরা উপলব্ধি করতে শুরু করেছি। কি? টু বি গুড স্টিউয়ার্ডস। স্টিউয়ার্ডস মানে কি? জাহাজে থাকে, যারা জাহাজের যারা যাত্রী হয় তাদের দেখাশোনা করে বা জাহাজে দেখাশোনা করে। তাহলে আমরা যদি ভালো স্টিউয়ার্ডস হই, তাহলে এই যে জাহাজ, যদি পৃথিবীটাকে বা আর্থটাকে আমরা জাহাজ ধরি, তাহলে সেটার নিশ্চয়ই আমরা টেক কেয়ার করব। অ্যান্ড রেসপন্সিবল ট্রাস্টিজ অফ দ্য লেগেসি টু ফিউচার জেনারেশন, মানে আমরা দায়িত্বশীল ট্রাস্টিজ হব। ট্রাস্টিজ মানে যে দেখাশোনার ভারটা নিজের ওপরে নিয়ে নেয়, বা আইনতভাবে কাউকে যদি কোনো জায়গা বা কোনো পার্সনকে দেখাশোনার ভার দেওয়া হয়, তাহলে সেই লোকটাকে বলা হয় ট্রাস্টি। অফ দ্য লেগেসি অফ দ্য ফিউচার জেনারেশন, লেগেসি মানে উত্তরাধিকার, কারণ আমরা এই প্ল্যানেট যেটা পেয়েছি সেটা উত্তরাধিকার সূত্রে আমাদের ফিউচার জেনারেশনকে দিতে হবে। আর এই হ্যান্ড ওভারটা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে এই প্ল্যানেটটাকে দায়িত্ব নিয়ে দেখাশোনা করতে হবে। The concept of sustainable development was popularized in 1987 by the World Commission on Environment and Development. না, একটা কনসেপ্ট মানে ধারণাটা কীরকম? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল মানে কি? যেটা টেকসই, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। তাহলে এই যে উন্নয়নও হবে, কিন্তু সেই উন্নয়নটা টেকসই হবে। এটা পপুলারাইজড মানে ভীষণ ফেমাস হয় বা জনপ্রিয় হয় 1987 সালে। এবং কে করে এটাকে জনপ্রিয়? ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। In its report, it defined the idea as development that meets the needs of the present. Very important. ওই ওয়ার্ল্ড কমিশনের রিপোর্টে এটা বলা হয় যে মানে এই আইডিয়াটাকে এইভাবে ডিফাইন করা হয়, মানে সংজ্ঞাটা হচ্ছে ডেভেলপমেন্ট বা উন্নয়নটা এরকম হবে, ডেভেলপমেন্ট দ্যাট মিটস দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট, যে উন্নয়ন হবে সেরকম যেটা বর্তমানে যা প্রয়োজন সেটাকে মেটাবে, বাট উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাবিলিটি অফ ফিউচার জেনারেশনস টু মিট দেয়ার নিডস। তার মানে ফিউচার জেনারেশন, আমাদের পরের যে জেনারেশনটা আসবে তাদেরও তো চাহিদা থাকবে এবং তাদেরও সেই চাহিদাগুলো মেটাতে হবে। আমাদের এখন সেইভাবেই রিসোর্সগুলোকে ইউজ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এসে তারাও তাদের চাহিদাগুলোকে খুব সহজেই মিট করতে পারে। দিস ইজ কল্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। কম্প্রোমাইজ মানে আপোষ করা, তাহলে যাতে ভবিষ্যতের যে জেনারেশন আছে তাদেরকে যেন আপোষ না করতে হয়, ঠিক সেইভাবেই আমাদেরকে এখন এই প্ল্যানেটটার রিসোর্সগুলোকে ব্যবহার করতে হবে।
সেটাই বলছে দেখো, উইদাউট স্ট্রিপিং দি ন্যাচারাল ওয়ার্ল্ড অফ রিসোর্সেস ফিউচার জেনারেশন উড নিড। উইদাউট স্ট্রিপিং মানে কেড়ে নেওয়া। তাহলে ফিউচার জেনারেশনের তাদের জীবন ধারণের জন্য যে সমস্ত জিনিসের দরকার সেগুলো তো পৃথিবী দেবে। তো সেইগুলো যদি আমরা এখনকার প্রজন্ম পুরোটা ব্যবহার করে নিই, তাহলে ফিউচার জেনারেশনের যে চাহিদা সেটা তারা মেটাতে পারবে না। এবং সেই জন্য বলছে ফিউচার জেনারেশনের কাছ থেকে তাদের অধিকারটা কেড়ে নেওয়ার মতোই হবে। তাহলে সেটা যেন না হয়। তো সেই রকম একটা অবস্থায় আমাদেরকে আসতে হবে। এরকম এমন একটা অবস্থায় যে অবস্থাতে এখনকার প্রজন্ম তাদের চাহিদাটা মেটাতে পারবে, আবার ভবিষ্যতের প্রজন্মের জন্যও যথেষ্ট যেন থেকে যায়। এবং এই পুরো জিনিসটা করতে হবে আমাদের পৃথিবীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে। In the zoo at Lusaka, Zambia, there is a cage where the notice reads, "The world's most dangerous animal." Inside the cage, there is no animal but a mirror where you can see yourself. Now, Lusaka, Zambia তে একটা zoo আছে, সেখানে একটা কেজ আছে। সেই কেজটার ভিতরে কোনো অ্যানিমাল নেই, কিন্তু একটা নোটিশ বোর্ড দেওয়া আছে। সেই নোটিশ বোর্ডে লেখা আছে যে এই কেজের ভিতরে পৃথিবীর সব থেকে বিপজ্জনক অ্যানিমালটা থাকে। আর সেই কেজের ভিতরে একটা বড় আয়না রাখা আছে, যেখানে তুমি নিজের প্রতিচ্ছবিটা দেখতে পাবে। তখন ওখান থেকে বলা হচ্ছে পৃথিবীর সব থেকে বিপজ্জনক অ্যানিমাল হচ্ছে হিউম্যানস। We are the greatest threat for this entire planet. Thanks to the efforts of a number of agencies in different countries, a new awareness has now dawned upon the most dangerous animal in the world. Now, এই যে পৃথিবীর সব থেকে বিপজ্জনক যে অ্যানিমাল, যেটা হচ্ছে আমি বা তুমি বা আমরা, আমাদের মধ্যে এখন একটা সচেতনতা এসছে। বা ডন্ট মানে কি, যেটা হঠাৎ করে আমি উপলব্ধি করেছি। তো হচ্ছে এই মানুষের এখন একটা উপলব্ধি এসছে, এবং সেটার জন্য ধন্যবাদ দেওয়া উচিত এই বিভিন্ন দেশের বিভিন্ন এজেন্সিদের, যারা এই সচেতনতা মানুষের মধ্যে সঞ্চার করছে। তাদের জন্য আমাদের মধ্যে একটা শিফট এসছে। এবং হি হ্যাজ রিয়েলাইজড মানে আমরা এটা উপলব্ধি করেছি, দ্য উইজডম অফ শিফটিং ফ্রম এ সিস্টেম বেসড অন ডমিনেশন টু ওয়ান বেসড অন পার্টনারশিপ। তো আমরা এটা উপলব্ধি করেছি যে, বা আমাদের এই জ্ঞানটা হয়েছে যে আমাদের আগে কি ছিল, আমরা ডমিনেশনে বিশ্বাস করতাম। ডমিনেশন মানে আধিপত্য, মানে পৃথিবীর উপর আমাদের আধিপত্য, মানে আমরা পৃথিবীতে যা ইচ্ছা করতে পারি, এই পৃথিবীটা যেন আমাদের সম্পত্তি। সেখান থেকে মনোভাবটা আমাদের এখন একটু পরিবর্তন হয়েছে। এখন আমরা পার্টনারশিপ অংশীদারিত্বের একটা ব্যবস্থাপনায় আসতে চাইছি, যেখানে বোথ প্ল্যানেট অ্যান্ড উই ক্যান সাস্টেন প্যারালালি মানে সমান্তরালভাবে দুজনেই যেন আমরা বেঁচে থাকতে পারি। এরকম অংশদারিত্বের একটা সিস্টেমে আমরা আসার চেষ্টা করছি, বা এরকম একটা অ্যাওয়ারনেস মানুষের মধ্যে এসছে। Scientists have catalogued about 1.4 million living species with which mankind shares the earth. সায়েন্টিস্টরা একটা তালিকা তৈরি করছে। সেই তালিকা থেকে দেখা যাচ্ছে যে প্রায় 1.4 মিলিয়ন লিভিং স্পিসিস, মানে যাদের মধ্যে প্রাণ আছে, তারা এই পৃথিবীটাকে আমাদের সঙ্গে ভাগ করে নেয়, মানে আমাদের সঙ্গে পৃথিবীতে থাকে। Estimates vary widely as regards the still uncatalogued living species. কিন্তু এগুলো তো শুধুমাত্র সায়েন্টিস্টরা আবিষ্কার করতে পেরেছে এবং তাদের নাম দিতে সক্ষম হয়েছে। কিন্তু এটা অনুমান করা হচ্ছে যে যাদের এখনো আমরা নাম জানতে বা আবিষ্কার করতে সক্ষম হইনি, যেটাকে বলা যায় স্টিল আনক্যাটালগ, মানে যাদের তালিকাটা এখনো তৈরি করতে আমরা সক্ষম হইনি, সেই রকম লিভিং স্পিসিস প্রায় 3 থেকে 100 মিলিয়ন পর্যন্ত হতে পারে। মানে যত পৃথিবীতে জীব আছে তার মাত্র 1.4 মিলিয়ন আমরা আবিষ্কার করতে পেরেছি বা সায়েন্টিস্টরা আবিষ্কার করতে পেরেছেন। কিন্তু আন্দাজ করা হচ্ছে যে প্রায় 3 থেকে 100 মিলিয়নের আমরা নামই জানি না বা তাদেরকে কোনোদিন দেখিনি। তারা কোথায় আছে? স্টিল ল্যাঙ্গুয়েজ আননেমড ইন ইগনোমিনিয়াস ডার্কনেস। তারা কি করছে? তারা এখনো নামহীন গভীর অন্ধকারে নিমজ্জিত অবস্থায় আছে। এই যে অনেক সমুদ্র আছে, মহাসমুদ্র আছে, জলাশয় আছে, তাদের একদম নিচে কত লক্ষ লক্ষ যে প্রাণীর বসবাস আছে, সেইগুলো কিন্তু আমরা তার হয়তো 1%ও সায়েন্টিস্টরা আবিষ্কার করতে পারে। One of the early international commissions which dealt inter alia with the question of ecology and environment was the Brundtland Commission. শুরুতে যখন গ্রিন মুভমেন্ট শুরু হয় তখন কিছু আন্তর্জাতিক কমিশনের স্থাপনা করা হয় এবং এই আন্তর্জাতিক কমিশনগুলোর কাজ ছিল
ইন্টার এলিয়া মানে অ্যামং আদার থিংস। অন্য আরও অনেক কাজ ছিল, তার মধ্যে একটা ছিল যে ডিলিং উইথ দ্য কোয়েশ্চেন অফ ইকোলজি। ইকোলজি মানে গাইস এটা এক ধরনের পড়াশোনা, যে পড়াশোনাতে ধরো একটা কোনো লিভিং অর্গানিজম বা যার মধ্যে প্রাণ আছে, জীবন্ত, সেটা যে একটা অ্যানিম্যালও হতে পারে, একটা মানুষও হতে পারে, একটা কোষও হতে পারে, একটা ব্যাকটেরিয়া হতে পারে। সেই জীবন্ত জিনিসটার অন্য একটা জীবন্ত জিনিসের সঙ্গে কী সম্পর্ক আছে, বা সে যেখানে থাকে তার সারাউন্ডিংয়ের সঙ্গে ওর কী রিলেশন আছে, কী ধরনের রিলেশন ও শেয়ার করে, এই পড়াশোনাটাকে বলে ইকোলজি। তো এই যে কমিশন ছিল ইন্টারন্যাশনাল কমিশন, সে কী করতো ইকোলজি আর এনভায়রনমেন্ট মানে পরিবেশের উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলত উইথ দ্য কোয়েশ্চেন অফ ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। এবং এই কমিশনটার নাম ছিল ব্র্যান্ডেড কমিশন। এবং এই ব্র্যান্ডেড কমিশন গ্রিন মুভমেন্টের প্রথম দিকের বলা যেতে পারে একটা অন্যতম কমিশন ছিল, উইচ হ্যাড আ ডিস্টিংগুইশড ইন্ডিয়ান অ্যাজ ওয়ান অফ ইটস মেম্বার্স। এবং এই ব্র্যান্ডেড কমিশনের একটা মেম্বার ভারত থেকে বিলং করতেন এবং তিনি খুব গুরুত্বপূর্ণ একজন মেম্বার ছিলেন সেই কমিশনে। ওনার নাম ছিল মিস্টার L.K. ঝা। The first branded report raised the question. প্রথম যখন ব্র্যান্ডেড রিপোর্ট আসে, সেই ব্র্যান্ডেড রিপোর্টে একটা প্রশ্নকে তুলে ধরা হয়। কি সেই প্রশ্ন? সেই প্রশ্নটা হচ্ছে, আর উই টু লিভ our successors a scorched planet of advancing deserts, impoverished landscapes and ailing environments? ওই রিপোর্টে পৃথিবীর কি অবস্থা এখন সেটা যখন বিবেচনা করা হয়, তারপরে দেখা যায় পৃথিবী ক্রমাগত কী হচ্ছে, অসুস্থতার দিকে ঢলে পড়ছে, যেটা আমরা আগে পড়লাম। তো সেই জন্য তখন একটা প্রশ্ন করা হয় শেষে, তাহলে কি আমরা সাকসেসার্স মানে আমাদের যে ফিউচার জেনারেশন, তাদেরকে স্কর্চড একটা প্ল্যানেট দিয়ে যাবো? স্কর্চড প্ল্যানেট মানে জ্বলন্ত, মানে যেখানে খুব গরম। কারণ এটা অনুমান করা হচ্ছিল সেই রিপোর্ট থেকে যে আমরা যেভাবে গাছ কাটছি বা আমরা যেভাবে প্ল্যানেটের রিসোর্সটাকে ইউজ করছি, তাহলে প্রত্যেক দিন এই প্ল্যানেটের তাপমাত্রা বাড়তে থাকবে। সেই জন্য স্কর্চড প্ল্যানেট কথাটা ইউজ করা হয়েছে। অফ অ্যাডভান্সিং ডেজার্টস, যে মরুভূমি আছে, সেই মরুভূমি এখন যা আছে সেটা আস্তে আস্তে আরও বাড়তে থাকবে, কারণ গাছ কেটে দেওয়া হবে। ইমপভারিশ ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে রুক্ষ ধূসর গাছপালাবিহীন জমি। আর এইলিং এনভায়রনমেন্ট, আর পরিবেশটা কীরকম, যে পরিবেশটা হচ্ছে নিজেও অসুস্থ এবং অসুস্থতা ডেকে আনার জন্য উপযুক্ত। তাহলে আমরা কি আমাদের ফিউচার জেনারেশনকে এই সমস্ত জিনিসগুলোকে স্থানান্তরিত করে যাব? ডু উই রিয়েলি ওয়ান্ট দ্যাট? ডু উই ওয়ান্ট আওয়ার চিলড্রেন টু লিভ ইন দিস কাইন্ড অফ প্ল্যানেট? আমরা কি চাইবো আমাদের ছেলেমেয়েরা এই ধরনের একটা প্ল্যানেটে বসবাস করুক? তো এই প্রশ্নটা ব্র্যান্ডেড কমিশন প্রথম রেজ করেন। Mr. Lester R. Brown, in his thoughtful book, The Global Economic Prospect, points out that the Earth's principal biological systems are four: fisheries, forests, grasslands, and croplands. একজনের নাম পাচ্ছি, ওনার নাম হচ্ছে মিস্টার লেস্টার আর ব্রাউন। উনি একটা বই লেখেন এবং বইটা থটফুল বুক মানে চিন্তাশীল, মানে ওই বইটা পড়লে বোঝা যাবে যে অনেক রিসার্চ করার পরে, অনেক চিন্তা ভাবনা করার পরে সেই বইটা প্রকাশ করা হয়েছে। সেই বইটির কি নাম? সেই বইটির নাম হচ্ছে দি গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট। তখন ইনি পয়েন্ট আউট করেছেন যে পৃথিবীর প্রধানত চারটে বায়োলজিক্যাল মানে জৈবিক সিস্টেম দিয়ে তৈরি। এই চারটে জৈবিক সিস্টেম কি কি? একটা হচ্ছে ফিশারিজ, ফরেস্ট, ফিশারিজ মানে আমরা বুঝতে পারছি মাছ সংক্রান্ত, ফরেস্ট জঙ্গল, গ্রাসল্যান্ডস মানে তৃণভূমি, আর ক্রপল্যান্ডস মানে যেখানে চাষাবাদ হয়, মানে উর্বর জমির কথা বলা হচ্ছে। অ্যান্ড দে ফর্ম দি ফাউন্ডেশন অফ দি গ্লোবাল ইকোনমিক সিস্টেম। এবং ওনার মতে এই চারটে জিনিসই গ্লোবাল ইকোনমিক সিস্টেম মানে পৃথিবীর অর্থনৈতিক অবস্থার ভিত্তি সৃষ্টি করে। মানে পৃথিবীর অর্থনৈতিক অবস্থার প্রধানে আছে এই পৃথিবীর এই চারটে জৈবিক ব্যবস্থা। ইন অ্যাডিশন টু সাপ্লাইং আ ফুড, these four systems provide virtually all the raw materials for industry. এই যে চারটে জৈবিক ব্যবস্থা আছে, এরা কি করে? আমরা মানুষরা বা পৃথিবীতে যত জীবন্ত প্রাণী আছে তাদের খাবার যোগান দেয় কিন্তু পৃথিবীর এই চারটে জৈবিক ব্যবস্থায়। শুধুমাত্র খাবার যোগান দেয় তাই নয়, মানুষ, আমরা তো ইন্ডাস্ট্রি স্থাপন করেছি, সেই যত ইন্ডাস্ট্রি আছে সেখানে যা যা জিনিস তৈরি হয় তার কাঁচামালও কিন্তু আমরা এই চারটে সিস্টেম থেকে সংগ্রহ করি। শুধুমাত্র কোথা থেকে হয় না, এক্সেপ্ট মিনারেলস অ্যান্ড পেট্রোলিয়াম ডিরাইভড সিনথেটিক্স, মানে খনিজ এবং পেট্রোলিয়াম থেকে যে সমস্ত সিনথেটিক্স তৈরি হয় তার কাঁচামাল আমরা এখান থেকে সংগ্রহ করি না। তাছাড়া আর যত ইন্ডাস্ট্রি আছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কাঁচামাল কিন্তু আমরা এই চারটে সিস্টেম থেকেই সংগ্রহ করি। ইন লার্জ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড,
Human claims on these systems are reaching an unsustainable level. Now যেহেতু খুব বড় বড় পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রচুর বড় বড় ইন্ডাস্ট্রি হয়েছে এবং সেইখানে এই যে চারটে সিস্টেম থেকে আমরা ক্রমাগতভাবে কি করছি, কাঁচা মাল নিতে থাকছি। ক্লেমস মানে দাবি করছি, মানে এক প্রকার বলা যেতে পারে জোর করেই নিচ্ছি, এবং এগুলো এত অ্যাবিউসিভ করা হচ্ছে, মানে এত বেশি হারে নেওয়া হচ্ছে যে সেই সমস্ত জায়গাগুলোর যে জৈবিক যে প্রক্রিয়া সেটা প্রায় আনসাস্টেনেবল, মানে অস্থিতিশীল হয়ে পড়েছে। এবং পৃথিবীর এই চারটে যে প্রক্রিয়া এগুলো কিন্তু অস্থিতিশীল হয়ে পড়লে পৃথিবীর ওপরে কিন্তু বিপর্যয় নেমে আসবে। কি হবে? আ পয়েন্ট ওয়্যার দ্য প্রোডাক্টিভিটি ইজ বিং ইম্পেয়ার্ড। সবই তো লিঙ্কড। যদি ইন্ডাস্ট্রিতে কাঁচামাল সাপ্লাই না হয় তাহলে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে। ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেলে সেখানে যারা কাজ করেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। শুধুমাত্র তাই নয়, সেই প্রোডাক্টসগুলো যারা ব্যবহার করে পৃথিবীর মানুষজন তারা সেই প্রোডাক্টসগুলো আর পাবে না। তার মানে পুরো সিস্টেমটা কিন্তু কোলাপস করে যাবে শুধুমাত্র যদি আমরা কাঁচামালটা না পাই। এবং সেই কাঁচামাল কোথা থেকে পাওয়া যায়? আর্থই আমাদের প্রোভাইড করে। এবং তাহলে বোঝা যাচ্ছে যে এই যে আমরা কাঁচামাল আর্থের থেকে নিচ্ছি, তাহলে সেটা আমাদের ভেবে চিন্তে নিতে হবে। যা ইচ্ছা, যখন ইচ্ছা, যতটা ইচ্ছা নিলে কিন্তু হবে না। এবং সেটাই এখানে বলা হচ্ছে যে এরকম যদি করতে থাকি আমরা, তাহলে প্রোডাক্টিভিটি কিন্তু ইম্পেয়ার্ড, মানে ক্ষতিগ্রস্ত হবে। ওয়েন দিস হ্যাপেন্স, যখন এরকম হবে, ফিশারিজ কোল্যাপস অবভিয়াসলি। যদি মাছ আর নাই থাকে তাহলে আর মাছ ধরার কোনো ব্যাপার থাকবে না। তার মানে এই ফিশারিজ পুরো ইন্ডাস্ট্রিটা কোল্যাপস করে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার মানে মাছের আর সাপ্লাই হবে না। ফরেস্ট ডিসঅ্যাপিয়ার, এই যে জঙ্গল সেগুলো কী হবে? উধাও হয়ে যাবে। গ্রাস ল্যান্ডস আর কনভার্টেড ইন্টু ব্যারেন ওয়েস্টল্যান্ড। এই যে গ্রাসল্যান্ড তৃণভূমি আছে সেগুলোকে আমরা যদি যথেচ্ছভাবে ব্যবহার করি আর শেষ করে দিই, তাহলে কী হবে? সেগুলো ব্যারেন ওয়েস্টল্যান্ডস, মানে অনুর্বর বলা যেতে পারে ডেজার্টে পরিণত হবে। অ্যান্ড ক্রপল্যান্ডস ডিটিরিওরেট। তার মানে কি? ক্রপল্যান্ডস মানে যেখানে চাষাবাদ হয় সেগুলো কী হবে? আস্তে আস্তে তাদের যে কোয়ালিটি আছে সেই জমিগুলো সেগুলো আস্তে আস্তে ডিটিরিওরেট করবে, মানে আস্তে আস্তে তাদের উৎপাদন ক্ষমতা কমতে থাকবে। ইন এ প্রোটিন কনসিয়াস অ্যান্ড প্রোটিন হাংরি ওয়ার্ল্ড, আমরা যে পৃথিবীতে বসবাস করি সেখানে আমরা সবাই খুব প্রোটিন কনসিয়াস, মানে প্রোটিন কতটা আমি নিলাম আজকে বা কতটা প্রোটিন খেলাম সেটার ব্যাপারে ভীষণ সজাগ, এবং প্রোটিন হাংরিও বটে। প্রোটিন হাংরি মানে আমরা মাছ, মাংস এই সমস্ত খেতে খুব ভালোবাসি। তো এইরকম একটা পৃথিবীতে ওভার ফিশিং ইজ কমন এভরিডে। সেখানে ওভার ফিশিং মানে যতটা মাছের প্রয়োজন আমাদের সাস্টেইন করার জন্য তার থেকে বেশি মাছ ধরা হয়, এবং এটা ভীষণ কমন, এটা প্রতিদিনই করা হচ্ছে। এবং তার ফলেই কী হবে? ওই ফিশারিজ ইন্ডাস্ট্রিটা এরকম যদি চলতে থাকে তাহলে অস্থিতিশীল হয়ে যাবে এবং কোল্যাপস করে যাবে। ইন সাম প্লেসেস ফায়ারউড হ্যাজ বিকাম সো এক্সপেন্সিভ, এবং এর ফলাফল আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় এরকম অবস্থা হয়েছে, ফায়ারউড মানে জ্বালানি কাঠ যেটা দিয়ে রান্না করা হয়, বলছে সেটা এখন এত দামি হয়ে গেছে যে একটা কথা বলা হয় যে হোয়াট গোজ আন্ডার দ্য পট নাও কস্টস মোর দ্যান হোয়াট গোজ ইনসাইড দ্য পট। তার মানে হাঁড়ির নিচে যেটা দেওয়া হচ্ছে সেটার দাম হাঁড়ির ভিতরে যা দেওয়া হচ্ছে তার থেকে বেশি হয়ে গেছে। মানে রান্নার জন্য যে সমস্ত জিনিস লাগে সেটার থেকে রান্না করার জন্য যে জ্বালানি লাগে তার মূল্যটা বেশি হয়ে গেছে। এটা হবেই যদি আমরা যথেচ্ছভাবে ফরেস্ট কেটে সেগুলোকে ফায়ারউড হিসাবে ব্যবহার করতে শুরু করি। সিন্স দ্য ট্রপিক্যাল ফরেস্ট ইজ, ইন দ্য ওয়ার্ডস অফ ডক্টর মেয়ার্স, না ট্রপিক্যাল মানে গ্রীষ্মপ্রধান অঞ্চলে যে সমস্ত ফরেস্ট আছে তাদেরকে বলে ট্রপিক্যাল ফরেস্ট। তো ডক্টর মেয়ার্স বলছেন যে এই ট্রপিক্যাল ফরেস্ট হচ্ছে দি পাওয়ার হাউস অফ এভলিউশন, মানে বিবর্তনের একটা খুব আদর্শ জায়গা বলা যেতে পারে। Several species of life face extincts as a result of its destruction. Now এখানে বিভিন্ন প্রজাতির জীবজন্তুরা বসবাস করে এবং তাদের বিবর্তন হয়। কিন্তু আমরা কি করছি? ইন সার্চ অফ ফায়ারউডের উদ্দেশ্যে আমরা কি করছি? এই ধরনের ট্রপিক্যাল ফরেস্টে কি করছি? কেটে ফেলছি। তার ফলে সেই ট্রপিক্যাল ফরেস্টে যে সমস্ত জীবজন্তুরা থাকে তারা এক্সটিংশন মানে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এবং সেটা যদি হয় তাহলে কী হবে? দ্য এন্টায়ার ইকোলজিক্যাল ব্যালেন্সটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে। ইট হ্যাজ বিন ওয়েল সেড দ্যাট ফরেস্ট প্রিসিড ম্যানকাইন্ড, ডেজার্টস ফল। মানে যিনি বলেছেন তিনি খুব ভালো বলেছেন। তিনি বলেছেন যে আগে মানব জাতি নয়, আগে হচ্ছে ফরেস্ট, তারপরে হচ্ছে মানব জাতি। মানে ফরেস্ট আর মানব জাতির মধ্যে
ফরেস্টকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। যদি এটা না হয় ডেজার্টস ফলো, তাহলে কিন্তু ফরেস্ট মরুভূমিতে পরিণত হয়। দি ওয়ার্ল্ডস এনশিয়েন্ট প্যাট্রিমনি অফ ট্রপিক্যাল ফরেস্ট ইজ নাও ইরোডিং অ্যাট দ্য রেট অফ 40 to 50 মিলিয়ন একর্স আ ইয়ার। নাও পৃথিবীর যে প্রাচীন প্যাট্রিমনি মানে বংশ অফ ট্রপিক্যাল ফরেস্ট, মানে পৃথিবীর যত প্রাচীন গ্রীষ্মপ্রধান অঞ্চলে যে ফরেস্ট আছে সেগুলো কিন্তু ক্ষয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। অ্যাট দ্য রেট অফ 40 to 50 মিলিয়ন একর্স আ ইয়ার। কত? প্রত্যেক বছর 40 থেকে 50 মিলিয়ন একর ট্রপিক্যাল ফরেস্ট কিন্তু নষ্ট করা হচ্ছে। এবং কারা করছে? ওই যে বলেছিলাম প্রথমেই, দি ডেঞ্জারাস অ্যানিমাল অন আর্থ, মানে আমরা করছি। অ্যান্ড দ্য গ্রোয়িং ইউজ অফ ডাং ফর বার্নিং ডিপ্রাইভস দি সয়েল অফ অ্যান ইম্পর্টেন্ট ন্যাচারাল ফার্টিলাইজার। এবং এর সাথে সাথে আমরা কী করছি, যে গোবর যেটা হয় সেই গোবরের ব্যবহার মানুষের মধ্যে বেড়ে গেছে। কিন্তু এদের অসুবিধাটা কী হচ্ছে, তার ফলে মাটি, এই যে এটা গোবর হচ্ছে মাটির জন্য একটা ন্যাচারাল মানে প্রাকৃতিক সার, তাহলে মাটি সেই ন্যাচারাল ফার্টিলাইজার বা প্রাকৃতিক সারটা থেকে বঞ্চিত হচ্ছে, মানে পাচ্ছে না। এবং তার ফলে কি হচ্ছে, আর নতুন করে গাছপালাও হচ্ছে না। দি ওয়ার্ল্ড ব্যাংক এস্টিমেটস, ওয়ার্ল্ড ব্যাংক এটা একটা এস্টিমেট করেছে দ্যাট আ 5-fold increase in the rate of forest planting is needed to cope with the expected fuel wood demand in the year 2000. ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে 2000 সাল, বাই দ্য টাইম ইটস 2000, মানে যখন লেখা হয়েছিল তার 6 বছর পরে, ফিউয়েল উড মানে জ্বালানি কাঠের ডিম্যান্ড এত বেড়ে যাবে যে এখন আমরা যেভাবে ট্রি প্ল্যান্ট করছি সেই নষ্ট হয়ে যাওয়া ফরেস্টকে ফিরিয়ে আনার জন্য তার 5 গুণ বেশি ট্রি প্ল্যান্ট করতে হবে, তবে গিয়ে আমরা ইয়ার 2000-এ ফিউয়েল উডের যে চাহিদা সেটার মোকাবিলা করতে সক্ষম হব। তোমার এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি যে আমরা কিভাবে নষ্ট করছি এবং সেই নষ্ট করার সঙ্গে সঙ্গে সেটাকে পূরণ করার জন্য কি করছি। নষ্ট করছি আমরা 5 গুণ হারে, কিন্তু সেটা পূরণ করছি 1 গুণ হারে। এবং ঠিক সেই কারণের জন্যই প্রত্যেক বছর আমরা 40 থেকে 50 মিলিয়ন একর ট্রপিক্যাল ফরেস্ট হারিয়ে ফেলছি। James Speth, the president of the World Resources Institute, said the other day, we were saying that we are losing the forest at an acre a second, but it is much closer to an acre and a half to a second. Now, World Resources Institute, এনার যে প্রেসিডেন্ট বা কর্ণধার, ওনার নাম হচ্ছে জেমস স্প্যাথ। উনি একদিন বলছিলেন যে আমরা বলছিলাম যে আমরা প্রতি সেকেন্ডে 1 একর করে ফরেস্ট হারাচ্ছি, কিন্তু ইট ইজ মাচ ক্লোজার টু অ্যান একর অ্যান্ড এ হাফ। কিন্তু আসলে বাস্তব চিত্রটা হচ্ছে তার থেকে আলাদা। আমরা বাস্তবে প্রতি সেকেন্ডে প্রায় 1.5 একর করে ফরেস্ট হারাচ্ছি। আর্টিকেল 48A of the Constitution of India provides that the state shall endeavour to protect and improve the environment and to safeguard the forest and wildlife of the country. Now 48A এটা একটা আর্টিকেল, মানে এটা একটা ধারা, মানে এটা ভারতীয় সংবিধানে লেখা আছে, মানে এটাকে আমরা আইন ধরতে পারি। তো সেখানে পরিষ্কার লেখা আছে দ্য স্টেটস, প্রত্যেকটা রাজ্যের শ্যাল এন্ডেভর মানে আন্তরিক প্রচেষ্টা করা উচিত। এন্ডেভর মানে প্রচেষ্টা, কি করতে? টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ কি দ্য এনভায়রনমেন্ট, মানে পরিবেশটা, সেই রাজ্যের পরিবেশটাকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করতে এবং ইমপ্রুভ, যাতে আরও ইমপ্রুভ মানে উন্নতি করা যায় সেটার চেষ্টা করতে হবে। তার সাথে সাথে অ্যান্ড টু সেফগার্ড দি ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অফ দ্য কান্ট্রি, তার সাথে সাথে কী করতে হবে, এই যে আমাদের দেশের জঙ্গল আছে এবং জঙ্গলে যে সমস্ত জীবজন্তু বসবাস করে তাদেরকে রক্ষা করতে হবে। সেফগার্ড মানে রক্ষা করা, এবং তাদের লালন পালনও করতে হবে। তো এটা কিন্তু কোনো কথা নয়, এটা কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে। বাট হোয়াট কজেস এন্ডলেস অ্যাঙ্গুইশ is the fact that laws are never respected nor enforced in India. কিন্তু ভারতের অ্যাঙ্গুইশ মানে খুবই একটা বেদনাদায়ক বা যন্ত্রণাদায়ক ব্যাপার হচ্ছে এন্ডলেস মানে হচ্ছে সীমাহীন, যে ভারতের নিয়ম অনেক আছে কিন্তু সেই নিয়মগুলোকে না সম্মান জানানো হয়, মানে না মেনে চলা হয়, না সেই নিয়মগুলোকে লাগু করা হয়। ফর ইনস্ট্যান্স, দি কনস্টিটিউশন সেজ দ্যাট দি ক্যাস্টিজম, আনটাচেবিলিটি অ্যান্ড বন্ডেড লেবার শ্যাড বি অ্যাবলিশড। উদাহরণস্বরূপ ধরা যেতে পারে যে কনস্টিটিউশনে মানে সংবিধানে এটা বলা আছে যে ক্যাস্টিজম মানে জাতপাত,
আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা, এবং বন্ডেড লেবার, কাউকে জোর করে কোনো কাজ করাতে বাধ্য করা, এইগুলো কিন্তু আইনত বন্ধ করে দেওয়া হচ্ছে। অ্যাবলিশড মানে আইন করে কোনো কিছু বন্ধ করে দেওয়া। বাট দে ফ্লারিশ শেমলেসলি ইভেন আফটার 44 years অফ দি অপারেশন অফ দি কনস্টিটিউশন। কিন্তু আইন যতই থাকুক, এই তিনটে জিনিস কিন্তু শুধুমাত্র এখনও আছে তাই নয়, সেগুলোর বিকাশ হচ্ছে এবং সেটা খুব নির্লজ্জতার সঙ্গে আমরাই তার বিকাশে সাহায্য করছি। কিন্তু এই যে নিয়মটা করে দেওয়া হয়েছে, এসব ক্যাস্টিজম, আনটাচেবিলিটি, বন্ডেড লেবার, এসব হবে না, চলবে না, বন্ধ করে দিতে হবে, সেটা 44 বছর আগে সংবিধানে লিখে দেওয়া আছে, কিন্তু এখনও পর্যন্ত সেগুলো কিন্তু চলে আসছে। তো এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ভারতের ল তো অনেক আছে, কিন্তু সেগুলো না লাগু করা হয়, না সেগুলোকে রেসপেক্ট করা হয়, সম্মান করা হয়, না সেগুলোকে মানা হয়। A recent report of our Parliament's Estimates Committee has highlighted, একটা রিসেন্ট রিপোর্ট বেরিয়েছে, কে বার করেছে? সেটা বার করেছে পার্লামেন্টস এস্টিমেটস কমিটি। সেটাই ওখানে হাইলাইট করা হয়েছে, মানে জোর দেওয়া হয়েছে দ্য নিয়ার ক্যাটাস্ট্রফিক ডিপ্লিশন অফ ইন্ডিয়াস ফরেস্ট ওভার দ্য লাস্ট 4 decades। এক ডেকেড মানে 10 years, 4 decades মানে 40 years। বলছে শেষ 40 বছর ধরে এই যে ইন্ডিয়ার ফরেস্ট যে আছে, ভারতের যে বন জঙ্গল, সেটা যেভাবে কম হতে শুরু করেছে, ডিপ্লিশন মানে কম হয়ে যাওয়া, সেটা ক্যাটাস্ট্রফিক মানে এমন একটা পর্যায়ে পড়ে গেছে যে সেটা ভীষণ বিপজ্জনক হতে পারে এবং এর পরিণতি খুব ভয়ঙ্কর হতে পারে। ইন্ডিয়া, অ্যাকর্ডিং টু আ রিলায়েবল ডেটা, is losing its forest at the rate of 3.7 million acres a year। একটা খুব বিশ্বস্ত সূত্রের এটা খবর যে ভারত প্রতি বছর 3.7 মিলিয়ন একর করে ফরেস্ট মানে জঙ্গল হারাচ্ছে। লার্জ এরিয়াস অফিসিয়ালি ডিজিগনেটেড অ্যাজ ফরেস্ট ল্যান্ডস, বলছে খুব বিশাল বিশাল এলাকা যেগুলোকে অফিসিয়ালি মানে ভারত সরকার থেকে বলে দেওয়া হয়েছে যে এগুলো হচ্ছে ফরেস্ট, মানে এটা হচ্ছে ফরেস্ট। যখন কোনো জায়গাকে অ্যানাউন্স করে দেওয়া হয় ভারত সরকারের তরফ থেকে, তার মানে ভারত সরকারের অনুমতি ছাড়া ওখান থেকে একটা পাতাও নেওয়া যাবে না। সেই সমস্ত জায়গার কী অবস্থা? আর অলরেডি ভার্চুয়ালি ট্রিলেস, পাতা নেওয়া তো দূরের কথা, সেই সমস্ত জায়গাগুলো এখন দেখা যাচ্ছে একটা গাছেরও আর কোনো চিহ্ন নেই। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে লগুলোকে কতটা সম্মান করা হয়। The actual loss of forest is estimated to be about 8 times the rate indicated by the government statistics। এবং এটা মনে করা হচ্ছে যে গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স অনুসারে যে ফরেস্ট লস হচ্ছে, যেটা হচ্ছে 3.7 মিলিয়ন একর্স আ ইয়ার, সেটা যদি আমরা বাস্তবে যাই তাহলে দেখব বাস্তবে কিন্তু সেই চিত্রটা আরও বিপজ্জনক। বাস্তবে হচ্ছে যে আঁকড়াটা গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক দিয়েছে তার থেকে 8 গুণ বেশি। A 3-year study using satellites and aerial photography conducted by the United Nations warns that the environment has deteriorated so badly that it is critical in many of the 88 countries investigated। ইউনাইটেড নেশনস 88টা দেশে একটা ইনভেস্টিগেশন মানে বলা যেতে পারে একটা গবেষণা চালায়, এবং সেই গবেষণাতে দেখা গেছে, এবং সেই গবেষণার 3 বছর ধরে চলেছিল, 3-year স্টাডি। কি নিয়ে? ইউজিং স্যাটেলাইটের সাহায্য নিয়ে এবং এরিয়াল ফটোগ্রাফির সাহায্য নিয়ে এই গবেষণাটা চালানো হয়। এবং গবেষণার ফলস্বরূপ দেখা যাচ্ছে এই যে 88টা দেশের মধ্যে অনেক দেশেই এই পরিবেশের অবস্থা ক্রিটিক্যাল মানে খুব বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে। এবং সেটা শুধুমাত্র বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছে তাই নয়, হ্যাজ ডিটিরিওরেটেড মানে ক্রমাগত তাদের অবনতি হতে থাকে। There can be no doubt that the growth of world population is one of the strongest factors distorting the future of human society। এটাতে কোনো সন্দেহ নেই যে এই যে ডিটিরিয়েট করছে আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের পরিবেশ, সেটার একটা প্রধান ফ্যাক্টর হচ্ছে গ্রোথ অফ ওয়ার্ল্ড পপুলেশন, মানে ভারতের মানে পৃথিবীর এই জনসংখ্যার বৃদ্ধি। এবং সেটা যে ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মানে শক্তিশালী কারণগুলোর মধ্যে অন্যতম। ডিস্টর্টিং মানে এবং এর ফলে কি হচ্ছে, বিশ্বের ভবিষ্যতের বিকৃতি ঘটছে। ইট টুক ম্যানকাইন্ড মোর দ্যান 1 মিলিয়ন ইয়ার্স টু রিচ দ্য ফার্স্ট বিলিয়ন, মানে মানুষের 1 মিলিয়ন বছর লেগেছিল 100 কোটি জনসংখ্যায় পৌঁছাতে। দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ল্ড পপুলেশন অ্যারাউন্ড দ্য ইয়ার 1800। 1800 শতকে এটাই পপুলেশন ছিল। বাই দ্য ইয়ার 1900 a second billion was added। কিন্তু সেই 1 বিলিয়ন লোক
100 বছরের মধ্যেই আরেক বিলিয়ন যোগ করে ফেলে। And the 20th century has added another 3.7 billion এবং এই বিংশ শতাব্দী আরও 3.7 বিলিয়ন জনসংখ্যা অ্যাড করেছে। The present world population, এটা 1994 এর কথা, is estimated at 5.7 billion। এখন জনসংখ্যা আন্দাজ করা হচ্ছে যে 5.7 বিলিয়নের মতো। Every 4 days the world population increases by 1 million। বলা হচ্ছে যে প্রত্যেক 4 দিনে পৃথিবীর জনসংখ্যা 1 মিলিয়ন করে বাড়ছে। Fertility falls as income rise, education spreads and health improves। নাও এটার একটা কি আছে, ভালো দিক খারাপ দিক। আয় বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার প্রসার হচ্ছে, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, কিন্তু এগুলো হওয়ার সাথে সাথে ফার্টিলিটি মানে জমির উর্বরতা, সেটা কিন্তু কমে যাচ্ছে। Thus development is the best contraceptive মানে গর্ভ নিরোধক। কারণ এটাকে যদি আমরা মাটিটাকে গর্ভ নিরোধক ধরি, তার মানে মাটি আর কিছু প্রডিউস করতে পারছে না, অনুর্বর হয়ে যাচ্ছে, এবং তার পিছনে প্রধান কারণ কি, এই ডেভেলপমেন্ট মানে উন্নতি। But development itself may not be possible if the present increase in numbers continues। কিন্তু এই যে আমাদের উন্নতি হচ্ছে, সেই উন্নতি সম্ভব হবে না যদি আমাদের আদার ফ্যাক্টরস মানে এই যে ইনক্রিজ ইন নাম্বারস মানে বন প্রতিদিন আমরা কত করে লুজ করছি সেটা যদি বাড়তে থাকে, বা কত করে পপুলেশন আমাদের পৃথিবীতে অ্যাড হচ্ছে সেইগুলো যদি বাড়তে থাকে, তাহলে জমির উর্বরতা কম হবে। আর জমির উর্বরতা কম হলে কিন্তু ডেভেলপমেন্ট, যেটা আমরা এখন ডেভেলপমেন্ট বলছি যে শিক্ষার প্রসার হচ্ছে, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, সেটা কিন্তু সম্ভব নয়। বিকজ এভরিথিং ইজ লিঙ্কড টু আওয়ার আর্থ। কারণ এই আর্থ যদি আমাদেরকে তার রিসোর্স দেওয়া বন্ধ করে দেয়, বা রিসোর্স যদি শেষ হয়ে যায়, তাহলে আমাদের এই এত যে উন্নতি মানুষের, সেইটা কিন্তু একদম থেমে যাবে বা তার চরম ব্যাঘাত ঘটবে। দ্য রিচ গেট রিচার and the poor beget children which condemns them to remain poor। নাও এখন ব্যাপারটা কীরকম দাঁড়িয়েছে যে যারা বড় লোক তারা আরও বড় লোক হচ্ছে, আর যারা গরিব তারা ডিউ টু ল্যাক অফ এডুকেশন তারা কি করছে, তারা বংশবৃদ্ধি করছে, এবং তাদের পরিবার অনেক বড় হওয়ার ফলে তারা কি করছে, রিমেইন পোর, তারা সবসময় গরিবই থেকে যাচ্ছে, মানে বড় লোক আরও বড় লোক হয়ে যাচ্ছে, গরিব আরও গরিব হয়ে যাচ্ছে। মোর চিলড্রেন ডাজ নট মিন মোর ওয়ার্কার্স। বেশি ছেলে মেয়ে মানে এটা নয় যে বেশি কাজের লোক। মিয়ারলি মোর পিপল উইদাউট ওয়ার্ক, এর আসল মানে হচ্ছে এখন তোমার ঘরে বেকারের সংখ্যা বেশি। আগে হয়তো তোমার যদি একটা ছেলে থাকতো তাহলে তোমার বাড়িতে একটা বেকার আছে, আর তোমার যদি 3টে ছেলে হয় তাহলে তোমার বেকারের সংখ্যাটা বাড়লো খালি। এটাই হচ্ছে বেশি ছেলে মেয়ের প্রভাব। ইট ইজ নট সাজেস্টেড দ্যাট হিউম্যান বিইংস বি ট্রিটেড লাইক ক্যাটল অ্যান্ড কম্পালসারিলি স্টেরিলাইজড। তাহলে এর উপায় কী? এর একটা উপায় হতে পারে যে এই জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে হবে, এবং তার জন্য এটার একটার উপায় হচ্ছে নসবন্দি। স্টেরিলাইজ মানে নসবন্দি করানো, এবং সেটা কম্পালসারিলি মানে বাধ্যতামূলক করতে হবে। কিন্তু বাধ্যতামূলক নসবন্দি কাদের কারণে হয়? যারা হচ্ছে গরু ছাগল হয় তাদেরকে। কিন্তু আমরা তো হিউম্যান বিংস, তো হিউম্যান বিংসের সঙ্গে গরু ছাগলের মতো আচরণ করা এটা ঠিক নয়, মানে এটা মানবিক নয়। But there is no alternative to voluntary family planning without introducing an element of coercion। কিন্তু এছাড়া কোনো পথও নেই। কোয়ারশন মানে কি? জবরদস্তি। কারণ আমরা দেখেছি আমাদের এখানে কোনো যদি ল করা হয়, সেই লকেই মানুষ রেসপেক্ট করে না বা মেনে চলে না। তাহলে এইরকম যদি বলা হয় যে তোমরা বংশবৃদ্ধি করো না, বা কোনো যদি ল না আনা হয়, তাহলে ইন্ডিয়াতে যেরকম হয়ে এসছে সেটাই হবে, কি কেউ মানবে না সেই কথাটা। এবং সেই জন্য বলা হচ্ছে যে ফর দ্যাট রিজন ইভেন দো ইটস ব্যাড, মানুষজনকে গরু ছাগলের মতন ট্রিট করা বা আচরণ করা মানুষজনের সাথে অবশ্যই উচিত নয়, কিন্তু তাও একটু জোর জবরদস্তি করতে হবে, স্পেশালি ওয়েন ইট কামস টু ফ্যামিলি প্ল্যানিং। না, ভলেন্টারি ফ্যামিলি প্ল্যানিং মানে নিজের ইচ্ছাতে আমি একটার বেশি ছেলে বা মেয়ে নিচ্ছি না, কিন্তু শুধুমাত্র নিজের ইচ্ছার ওপর ছেড়ে দিলে হবে না। এই আর্টিকেলে বলা হচ্ছে, উনি বলছেন একটু জোর জবরদস্তি করতে হবে। The choice is really between control of population and perpetuation of poverty। কারণ আমাদের কাছে কোনো চয়েস নেই। হয় আমাদেরকে এই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানে গরিবরা আরও বেশি বংশ বিস্তার করছে বা তাদের একটার পরিবর্তে 2, 3, 4, 5টা ছেলে মেয়ে নিচ্ছে, হয় সেটাকে বন্ধ করতে হবে, আর নাহলে পারপিচুয়েশন মানে কন্টিনিউয়েশন। আর ওটা যদি না হয় তাহলে তারা এই যে দারিদ্রতার মধ্যে আছে তাহলে সেটা সবসময় থেকেই যাবে, কনস্ট্যান্ট।
তারা কোনোদিনই দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারবে না। তো উই হ্যাভ টু মেক আ চয়েস। দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ এস্টিমেটেড টু বি 920 মিলিয়ন টুডে। আজকে হচ্ছে 920 মিলিয়ন, 1994 কথা বলা হচ্ছে। মোর দ্যান দ্য এন্টায়ার পপুলেশন অফ আফ্রিকা অ্যান্ড সাউথ আমেরিকা পুট টুগেদার। পুরো এন্টায়ার আফ্রিকা সাউথ আমেরিকা দুটোকে যোগ করলে যা পপুলেশন হয় সেটাই হচ্ছে পপুলেশন শুধুমাত্র ইন্ডিয়া। নো ওয়ান ফ্যামিলিয়ার উইথ দি কন্ডিশন ইন ইন্ডিয়া would doubt that the hope of the people would die in their hungry hutments unless population control is given topmost priority. মানে যারা ভারতের অবস্থার সঙ্গে পরিচিত তারা কেউই এটা সন্দেহ করবে না যে যদি ভারতের পপুলেশনকে কন্ট্রোল না করা হয় বা ভারতের পপুলেশন কন্ট্রোলকে যদি টপমোস্ট প্রায়োরিটি মানে গুরুত্ব না দেওয়া হয় তাহলে কি হবে, এই ভারতের যে লোকজন তারা কী করবে, দেখো ওখানে লেগেছে হাংরি হার্টম্যান্স, তারা দরিদ্রতার মধ্যে আছে, তার মানে তারা হার্টম্যান্স মানে ঝুপড়িতেই ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, বা তাদের যে আশা সেই তাদের ক্ষুধার্ত ঝুপড়িতেই মারা যাবে। ক্ষুধার্ত ঝুপড়ি মানে সেখানে যারা থাকে তাদের অবস্থার কথা বলা হচ্ছে, মানে তারা না ভালো খাবার পাবে, না ভালো জায়গায় থাকতে পাবে, না তাদের যা আশা আকাঙ্ক্ষা ছিল জীবনে সেগুলোকে পূরণ করতে পারবে। তাহলে এগুলো যদি করতে হয় তাহলে আমাদের পলিউশন কন্ট্রোলকে টপমোস্ট প্রায়োরিটি দিতেই হবে। ফর দি ফার্স্ট টাইম ইন হিউম্যান হিস্ট্রি উই সি আ ট্রান্সেন্ডিং কনসেপ্ট, এবং হিউম্যান হিস্ট্রিতে প্রথমবার আমরা একটা ট্রান্সেন্ডিং মানে ক্রমবর্ধমান বা সবার থেকে উপরে একটা কনসার্ন, মানে একটা সবার মধ্যে একটা কনসার্ন আমরা লক্ষ্য করছি, এবং এটা প্রথমবার লক্ষ্য করা যাচ্ছে। কনসার্ন মানে উদ্বিগ্নতা। দ্য সার্ভাইভাল নট জাস্ট অফ দ্য পিপল বাট দ্য প্ল্যানেট, এবং সবাই কী ভাবছে শুধুমাত্র এখানে যে মানুষ আছে তারা কিভাবে বেঁচে থাকবে সেটা নয়, এই প্ল্যানেটটাকে কীভাবে আমরা বাঁচাতে পারি, এই দুটো বিষয় নিয়েই একটা সবার মধ্যে উদ্বিগ্নতার সৃষ্টি হয়েছে। উই হ্যাভ বিগান টু টেক এ হোলিস্টিক ভিউ অফ দ্য ভেরি বেসিস অফ আওয়ার এক্সিস্টেন্স। বেসিস অফ আওয়ার এক্সিস্টেন্স মানে আমাদের এক্সিস্টেন্স, অস্তিত্বের ভিত্তি, যেটা হচ্ছে এই প্ল্যানেট। তাহলে উই হ্যাভ বিগান টু টেক আ হোলিস্টিক ভিউ। হোলিস্টিক মানে সামগ্রিক, আমরা সামগ্রিকভাবে এই আমাদের অস্তিত্বের কথাটা ভাবতে শুরু করেছি। দ্য এনভায়রনমেন্টাল প্রবলেম ডাজ নট নেসেসারিলি সিগন্যাল আর ডিমাইজ। আর আমাদের এই যে এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত যে প্রবলেম অসুবিধাগুলো আমরা ফেস করছি সেটা কিন্তু আমাদের মৃত্যুকে সিগন্যাল করছে না। ইট ইজ আ পাসপোর্ট ফর দ্য ফিউচার, কিন্তু আমরা এটাকে এইভাবে নিতে পারি যে এটা আমাদেরকে একটা সতর্কবাণী করে দিচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য। তাহলে বলা যেতে পারে এটা আমাদের একটা আর্থ আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে তোমরা যদি এখনই অ্যাকশন না নাও তাহলে ভবিষ্যৎটা কিন্তু অন্ধকারের দিকে চলে যাবে। সো এটা তাহলে আমরা ভালো হিসাবেও নিতে পারি। দি এমার্জিং নিউ ওয়ার্ল্ড ভিশন হ্যাজ আশার্ড ইন দ্য নিউ এরা অফ রেসপন্সিবিলিটি। তাহলে এমার্জিং যেটা উঠে আসছে একটা নতুন ওয়ার্ল্ড ভিশন মানে পৃথিবীর প্রতি একটা দৃষ্টিভঙ্গি, একটা নতুন ধরনের দৃষ্টিভঙ্গি যেটা এখন উঠে আসছে সেটা কি হ্যাজ আশার্ড। আশার্ড মানে সূচনা করা। কিসের সূচনা করেছে? একটা যুগের সূচনা করেছে যেখানে সবাই এটা মনে করবে যে সেভিং দ্য প্ল্যানেট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, এটা তাদের কর্তব্যের মধ্যে পড়ে। এরকম একটা যুগের মধ্যে আমরা আসতে চলেছি। ইট ইজ আ হোলিস্টিক ভিউ, এটা একটা সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি। অ্যান্ড ইকোলজিক্যাল ভিউ, এটা একটা জৈবিক একটা দৃষ্টিভঙ্গি। সিইং দ্য ওয়ার্ল্ড অ্যাজ অ্যান ইন্টিগ্রেটেড হোল রাদার দ্যান এ ডিসোসিয়েটেড কালেকশন অফ পার্টস। নাও এখন আমরা কি এই পুরো পৃথিবীটাকে সামগ্রিকভাবে একটা হিসেবে দেখার চেষ্টা করছি রাদার দ্যান ডিফারেন্ট কান্ট্রিজ। কারণ আমরা জানি আমরা পৃথিবীকে বিভিন্ন দেশে ভাগ করা হয়েছে, এটা ইন্ডিয়া, এটা পাকিস্তান, এটা শ্রীলঙ্কা, এটা আমেরিকা, এটা অস্ট্রেলিয়া। বাট আমরা এখন সেইভাবে না ভেবে সেই দৃষ্টিভঙ্গির দিকে যাচ্ছি যেখানে এই পুরো পৃথিবীটাকে আমরা এক হিসেবে ধরছি এবং পুরো পৃথিবীটার প্রতি আমাদের যে কর্তব্য সেটাকে করার চেষ্টা করছি। ইন্ডাস্ট্রি হ্যাজ আ মোস্ট ক্রুশিয়াল রোল টু প্লে ইন দিস নিউ এরা অফ রেসপন্সিবিলিটি। এই যে একটা দায়িত্বের একটা যুগের মধ্যে আমরা এসেছি, তো এইখানে বলছে ইন্ডাস্ট্রি যে সমস্ত আছে সেই ইন্ডাস্ট্রির একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। What a transformation would be effected if more businessmen shared the view of the chairman of DuPont, Mr. Edgar S. Woolard, who 5 years ago declared himself to be the company's chief environmental officer. Now DuPont, একটা বিখ্যাত কোম্পানি, ওনার যে চেয়ারম্যান মিস্টার এডগার এস উলার্ড, উনি 5 বছর আগে এটা ঘোষণা করেন নিজেকে যে উনি হচ্ছেন কোম্পানির চিফ এনভায়রনমেন্টাল অফিসার। মানে এটার আইডিয়াটা হচ্ছে যে
ওনার যে ম্যানুফ্যাকচারিং হয়, উনি যে উৎপাদন করেন বা ওনার কোম্পানিতে যে সমস্ত জিনিস উৎপাদন হয় সেইগুলো, সেই পুরো যে অপারেশনটা চলে সেটা পরিবেশের উপর তার ইফেক্ট কতটা সেটার দিকে বিশেষ নজর দেওয়া হয় এবং যত কম পরিবেশের উপর এফেক্ট ফেলা যায় এবং যত কম রিসোর্স পরিবেশের ব্যবহার করে তাদের অপারেশনটাকে তারা রান করতে পারে সেই পুরো জিনিসটাই এই চেয়ারম্যান হিসেবে উনি নিজে দেখাশোনা করতেন এবং সেই জন্য উনি স্পেশাল পোস্ট চিফ এনভায়রনমেন্টাল অফিসার এটা উনি নিজেকে দিয়েছিলেন। তো সেটাই বলা হচ্ছে যে এইরকমই যদি সব বিজনেসম্যান, সব ব্যবসায়ীরা এইরকমভাবে ভাবে যে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ যে পরিবেশের উপরে আমরা যে ইন্ডাস্ট্রিগুলো চালাচ্ছি তার পরিবেশের উপর কী এফেক্ট এবং সেই এফেক্টটাকে মিনিমাইজ কিভাবে করা যায়, তাহলে সেটা একটা ট্রান্সফরমেশন মানে রূপান্তকারী একটা ব্যাপার হবে এবং এর এফেক্ট অনেক ভালো হবে। হি সেড our continued existence as a leading manufacturer requires that we excel in environmental performance. উনি বলেন যে আমরা এই এত বছর ধরে যে লিডিং ম্যানুফ্যাকচারার হিসাবে আমরা রাজ করছি বা আমরা নেতৃত্ব দিচ্ছি, তো এটার জন্য কি প্রয়োজন আমাদের তার সাথে সাথে এটাও প্রয়োজন যে আমরা এনভায়রনমেন্টাল পারফরমেন্সের জন্য এক্সেল করি, মানে এটারও যেন আমাদের উন্নতি হয়। যেরকম আমাদের প্রস্তুতকারক হিসাবে আমাদের যেরকম উন্নতি হচ্ছে সেরকমই এনভায়রনমেন্টাল পারফরমেন্সে আমাদের উন্নতি হওয়া দরকার। মানে উনি বলতে চাইছেন যে এই যে প্রস্তুত আমরা করছি তার ইফেক্ট যাতে প্রত্যেক বছর এনভায়রনমেন্টের আমরা কম থেকে আরও কম করতে পারি। So that was his point of view. Of all the statements made by Margaret Thatcher during the year of her prime ministership. মার্গারেট থাচার জার্মানির প্রাইম মিনিস্টার ছিলেন, তো উনি প্রাইম মিনিস্টার থাকার সময় যে সমস্ত বিবৃতি দিয়েছিলেন, none has passed so decisively into her current coin of English usage as her felicitous words. Okay guys, felicitous মানে আনন্দদায়ক, words মানে শব্দ আমরা জানি। তিনি বলছেন উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন উনি অনেক স্টেটমেন্টই দিয়েছিলেন, বিবৃতি দিয়েছিলেন, কিন্তু তার মধ্যে একটা আনন্দদায়ক বিবৃতি যেটা ইংলিশে খুব ডিসাইসিভলি মানে সিদ্ধান্তমূলকভাবে এবং মানে খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়েছিল। সেই অন্যতম বিবৃতিটা হচ্ছে নো জেনারেশন হ্যাজ আ ফ্রি হোল্ড অন দিস আর্থ। উনি বলেছিলেন কোনো জেনারেশনেই এই পৃথিবীর উপরে ফ্রি হোল্ড মানে স্বাধীন অধিকার নেই, মানে কোনো প্রজন্মই এই পৃথিবীতে স্বাধীন নয়। All we have is a life tenancy with a full repairing lease. বলছেন আমাদের কি আছে, আমাদেরকে এই পৃথিবীতে ওয়ান লাইফ টাইম, একটা লাইফ টাইম থাকতে ভাড়া দেওয়া হয়েছে। এই পৃথিবী আমাদেরকে ভাড়া দিয়েছে একটা লাইফ টাইম থাকতে, উইথ এ ফুল রিপেয়ারমেন্ট লিজ। এবং লিজ মানে এই শর্তে ভাড়া দেওয়া হয়েছে যে আমরা যেন কোনো ক্ষতি না করি এই পৃথিবীর, এবং যদি ক্ষতি করে থাকি সেটাকে আবার মেরামত করে দিতে হবে। তাহলে আমরা আমাদের লাইফ টাইমকে যদি এই রকমভাবে ট্রিট করি তাহলেই কিন্তু এই পৃথিবীটাকে বাঁচানো সম্ভব। এবং এই খুব বিখ্যাত এই উদ্ধৃতি ইংলিশে প্রায়ই ব্যবহার হয়ে থাকে। ইন দ্য ওয়ার্ডস অফ মিস্টার লেস্টার ব্রাউনের কথায়, উই হ্যাভ নট ইনহেরিটেড দিস আর্থ ফ্রম আওয়ার ফোরফাদার্স। উনি বলছে আমরা এই পৃথিবীটাকে আমাদের পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাইনি। ইনহেরিটেড মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া। উই হ্যাভ বরোড ইট ফ্রম আওয়ার চিলড্রেন, তার পরিবর্তে আমরা এটা আমাদের ফিউচার জেনারেশন মানে আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে ধার নিয়েছি। এইভাবে আমাদেরকে ভাবতে হবে। আমরা যদি এইরকমভাবে ভাবতে পারি তাহলে we will be responsible to our planet Earth and then only we'll be able to save the planet. তার মানে এখানে হোলিস্টিক অ্যাপ্রোচ, শুধুমাত্র সাধারণ জনগণ নয়, সাধারণ জনগণের জন্য বলা হচ্ছে তাদের ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, যারা পলিটিশিয়ান আছে তাদেরকেও দায়িত্ব নিতে হবে, ইভেন দ্য সায়েন্টিস্ট তাদেরকেও দায়িত্ব নিতে হবে, এবং যারা রাইটার্স আছে, পোয়েটস আছে, যাদের কথা মানুষ শোনে তাদেরকেও এগিয়ে এসে এই চেতনাটা মানুষের মধ্যে জাগাতে হবে। ওকে গাইস, I hope you understood this. Thanks for watching. Thanks for listening. My name is Kutubuddin. Have a wonderful day. Tata.